আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ব্যাংক থেকে সরকারের ঋণ কমানোর প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর, বললেন সবার জন্য এই বাজেট। বেতন বাড়িয়ে দুর্নীতি কমানোর আশা। বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে। ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ নেই জানালেন গভর্নর। কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি, দাবি এনবিআর চেয়ারম্যানের। সমালোচনা সিপিডির। নীতিমালার দুর্বলতার কারণে যেসব টাকা কালো হয়ে গেছে সেটাকে একটা আমরা শেষবারের মতো একটা সুযোগ দিই। কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। যারা জমি বিক্রি করেন যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ ওনার টাকাটা কিন্তু হয়। মৌলভীবাজারে ভারতীয় সীমান্ত রক্ষীর গুলিতে বাংলাদেশে নিহত। কুষ্টিয়ায় বিএসএফ এর পুশিন চেষ্টা রুখে দিল বিজেপি। উত্তেজনা প্রশমনে কাজ করতে চান নতুন হাই কমিশনার। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র, তাহলে আমরা মিলে মিশে রিসার্চ সব বললে আমার সব মাথায় আসে। আমার সন্তানকে পাশে কে দাঁড়াবে? কে আমার সন্তানকে মাথায় হাত রেখে করবে? তোমার খুলনায় বাড়ির পাশে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। রাজধানীর রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ। হাসপাতালে অস্ত্রোপচার। বিশ্বকাপ মিশনে রাতে কানাডা বসনিয়া মুখোমুখি। সকালে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রিয় দলের সমর্থনে ঢাকাসহ বিভিন্ন স্থানে সমর্থকদের বড় শোডাউন। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে, সরিয়ে নেওয়া হচ্ছে আদ্দিন হাসপাতালের রোগীদের। বিপাকে এনআইসিইউতে ভর্তিরা। লাইসেন্স বাতিলের বিরুদ্ধে রোববার আপিল করবে কর্তৃপক্ষ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। কোনো রাজনৈতিক দলের নয়, বাজেট সবার জন্য। মেগা প্রকল্প হাতে নেওয়া হয়নি, তাঁতি কামার কুমার সহ দরিদ্র মানুষের জন্য করা হবে বেশি বিনিয়োগ। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে কমবে দুর্নীতি। অর্থমন্ত্রী বলেন, বিনিয়োজন ব্যবস্থায় কোনো ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিনের রেওয়াজ বাজেট উপস্থাপনের পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে উসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ৩টার কিছুক্ষণ পর হাজির অর্থমন্ত্রী। আমরা যেগুলো বলেছি খুব চিন্তা করে বলেছি কিভাবে ইমপ্লিমেন্ট করব। কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বিএনপি সরকারের এই বাজেট সবার জন্য। স্পষ্ট করে অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তামূলক খাতে বড় বরাদ্দ করেছে সরকার। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করব না। এটা পরিষ্কার করে আমি বলতে চাই, করব না আমরা। তো সুতরাং বাজেট হচ্ছে সকলের জন্য। আমি তো বললাম বাজেট কাদের জন্য। পুলিশ দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব না, অর্থমন্ত্রী মনে করেন। এজন্য নীতি ও সরবরাহ ব্যবস্থার উন্নতি প্রয়োজন। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হচ্ছে, প্রশ্ন ছিল এতে কি প্রজাতন্ত্রের কর্মচারীদের দুর্নীতি কমবে? বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়াতে একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তা আমরা আশা করছি তাদের দুর্নীতি ছাড়াও 11 বছরের পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের লক্ষ্য কমানো হয়েছে। মন্ত্রী জানান, বৃদ্ধি করা হবে জ্বালানি তেল, গ্যাস ও সারের মজুত। লোকাল ব্যাংক থেকে সরকার অতিরিক্ত ঋণ নিয়ে যেটা প্রাইভেট সেক্টরকে ক্রাউড আউট করার কথাটা বলা হয়, খুবই সত্য কথা। এই তেল কেনার সময়, গ্যাস কেনার সময় স্পট বাইং আমরা করেছি। স্পট বাইং এ তো আপনি জানেন আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কস্টের উপর। আমরা একটা লং টার্ম গ্যাসের উপরে, তেলের উপরে, ফুড সিকিউরিটির উপরে আমরা সাইলোজ, গোডাউন এগুলোর মাধ্যমে একটা বাফার স্টক সবসময় রাখতে পারলে।
বিনিয়ন্ত্রণ বা ডিরেগুলেশন কার্যক্রম বাস্তবায়ন করবে সরকার। এজন্য গঠন হবে টাস্কফোর্স, দায়িত্ব অবহেলাকারী শনাক্ত হবে, নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। যে এটার জন্য একটা টাস্ক ফোর্স থাকবে হাই পাওয়ার, যারা কন্টিনিউয়াস ওভারসাইট করবে। আমরা যে বিনিয়ন্ত্রণের নীতিমালাগুলো প্রণয়ন করতে যাচ্ছি, কোথায় ভায়োলেশন হচ্ছে, কে ভায়োলেশন হচ্ছে, কে করছে, সুতরাং ইট উইল বি ইনস্ট্যান্ট অ্যাকশন। আবার এই ডিরেগুলেশন যদি আমরা এফেক্ট করতে না পারি, বাংলাদেশে কেউ ইনভেস্ট করবে না। অর্থনৈতিক স্থিতিশীলতা আসতে 2 বছর সময় প্রয়োজন। মন্ত্রী মনে করেন 4 থেকে 5 বছর পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব। এটা দুর্নীতি কমে আসবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকে কোনো অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে না, বরং এই প্রতিষ্ঠানকে ঘিরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, এমন দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, ব্যাংকিং খাতের 3 ভাগের 1 ভাগ টাকা চুরি হয়ে গেছে, তাই শৃঙ্খলা না ফেরানোর বিকল্প নেই। শুক্রবার বাজেট পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বাজেটে রাখা হয়নি। নতুন চেয়ারম্যানের নিয়োগকে কেন্দ্র করে চলতি মাসের শুরু থেকেই বিপাকে ইসলামী ব্যাংক। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে শুরু হয় বিক্ষোভ। ঈদের ছুটির আগে পদত্যাগপত্র জমা দেন ব্যবস্থাপনা পরিচালকও। এর জেরে প্রায় 4,500 কোটি টাকা আমানত তুলে নেন গ্রাহকরা। স্বাভাবিকভাবে এখানে যেহেতু 5 জন অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে গভর্নরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আলোচনা হয় তার ঋণ খেলাপি হবার ইস্যু নিয়েও। জবাবে তার ব্যাখ্যা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। জানান, যারা ব্যাংকের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না। ইসলামী ব্যাংকে আমরা এসে একটি বোর্ড পাই, যেই বোর্ডটি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। এখানে 5 জনের একটি বোর্ড ছিল। এর মধ্যে একজন সদস্যের ব্যাপারে কিছু অনিয়মের অভিযোগ আসে। আমরা তাকে বদলাই হচ্ছে মার্চ মাসের 16 তারিখে। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম ছিল না। এবং ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউর প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। এ সময় কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখার সমালোচনা করেন সাংবাদিকরা। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, এটি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। আমার মনে হয় যেটা নিয়ে একটু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আমরা ছোট্ট একটা প্রভিশন গত বছরই করেছিলাম, যারা জমি বিক্রি করেন যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ ওনার টাকাটা কিন্তু হয়। এ সময় ভাড়া ভিত্তিক কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ নিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন বিদ্যুৎ মন্ত্রী। বলেন, সরকারের নেওয়া উদ্যোগের ফলাফল মিলবে 2 বছর পর। আমাদের দেশের সবরিন গ্যারান্টি দিয়ে ক্যাপাসিটি চার্জ লাগানো হয়েছে এবং এখানে অনেক ব্যাংকারও আছে এবং এই ইনভেস্টারদেরকে ব্যাংকেবল করার জন্য এই ক্যাপাসিটি চার্জটা এই ইনভেস্টারকে দিয়ে এখানে পাওয়ার স্টেশন নিয়ে আসছে। আমি ডে 1-এ ক্যাপাসিটি চার্জ নিয়ে বসেছিলাম এবং যে এগ্রিমেন্টগুলো আমাদের ওই সরকার মানে চুরি করার জন্য যেটা করেছিল, এগ্রিমেন্টে এত ইনভেস্টারের পক্ষে করেছে, সরকারের পক্ষে কিছু নাই। মন্ত্রী জানান, 2030 সাল নাগাদ নবায়নযোগ্য উৎস থেকে মিলবে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বৈদেশিক মুদ্রার প্রবাহ ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই চাপে রয়েছে, তাই বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য আরও বাস্তব ভিত্তির উপর হলে ভালো হতো। নতুন বাজেট প্রস্তাবনা নিয়ে সিপিডির পর্যালোচনায় এমনটাই মন্তব্য করেন বক্তারা। বলেন, জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আদায় আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। এদিকে কালো টাকা সাদা করার বিধানেরও সমালোচনা করে সিপিডি। নানামুখী চাপে দেশের অর্থনীতি। একদিকে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল জনজীবন, অন্যদিকে বিনিয়োগ কমায় নেই ব্যবসায় চাঙা ভাব। এর মধ্যে জ্বালানির উচ্চমূল্য ও সংকট মরার উপর খাড়ার ঘা। ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার বাজেট পেশ করে বিএনপি সরকার। সিপিডির পর্যালোচনা বলছে, সরকারের লক্ষ্যমাত্রাগুলো গুরুত্বপূর্ণ হলেও অর্জন কঠিন। 9.4% মূল্যস্ফীতিকে 1 বছরে 7.5% টেনে আনা প্রায় অসম্ভব। বর্তমানে জিডিপির প্রবৃদ্ধি যেখানে 4% কিছু বেশি, সেখানে 6.5% অর্জন বিলাসী মনোভাবের। রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনেও আয় করতে হবে অতিরিক্ত 2,45,000 কোটি টাকা। বিনিয়োগের যে প্রবৃদ্ধি সেটার কথা বলি, আমরা ক্রেডিট, যেটা প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক সেটার কথা বলি, রপ্তানি বলি, আমদানি বলি, সব কিছু যে ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি,
আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। সরকারি ব্যয়ও বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। অর্থনীতিবিদরা আরও বলেন, সরকার 8টি ফ্ল্যাগশিপ মেগা প্রকল্প 2027 সালে শেষ হওয়ার কথা বলছে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের হার শঙ্কা জাগানিয়া। এক্ষেত্রে বাড়তে পারে ব্যয়, থোক বরাদ্দে রয়েছে দুর্নীতির সুযোগ, এদিকে কালো টাকা সাদা করার সুযোগে হতাশ হওয়ার সম্ভাবনা রয়েছে সৎ করদাতাদের। সরকার যে বিভিন্ন প্রকল্পে যে থোক বরাদ্দ, এই থোক বরাদ্দে কিন্তু অসম্ভব রকমের উল্লম্ফন। এটা একটা চিন্তার বিষয়, কারণ থোক বরাদ্দ জানেন যে সেখানে কোনো প্রকল্পের জন্য, নির্দিষ্ট প্রকল্পের জন্য থাকে না। আমাদের স্ট্যান্ড ঠিকই আছে, কিন্তু তাদের মনে এটা হতে পারে যে তারা যেহেতু একটা নীতিমালার পরিবর্তন করছেন, নীতিমালার দুর্বলতার কারণে যেসব টাকা কালো হয়ে গেছে সেটাকে একটা আমরা শেষবারের মতো একটা সুযোগ দেই। তবে বাজেটে কৃষি ও ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও শিক্ষা খাত আর সৌরবিদ্যুতে বরাদ্দ ও গুরুত্বকে সাধুবাদ জানিয়েছে সিপিডি। তবে সুফল নিশ্চিতে বাজেট বাস্তবায়নই যে বড় চ্যালেঞ্জ। এটার জবাবদিহিতা নিশ্চিত করবেন ব্যয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী, বাস্তবতা বর্জিত ও দুর্নীতি বান্ধব বলে আখ্যা দিয়েছে বিরোধী দলগুলো। বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন নেই, রাজস্ব লক্ষ্যমাত্রাও অর্জনযোগ্য নয় বলে দাবি তাদের। এটি বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলছে জামায়াত ও এনসিপির নেতারা। ঋণ খেলাপি, অর্থ পাচারকারী ও আর্থিক অনিয়মকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দিক নির্দেশনা না থাকায় হতাশা প্রকাশ করেন তারা। বিএনপি সরকারের প্রথম বাজেট ঘোষণার একদিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিরোধী দল জামাত। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ব্যাংক ও বিদেশি ঋণের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এই বাজেট জনগণের জন্য নতুন চাপ তৈরি করবে। এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর, যে 6,29,000 কোটি টাকার যে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে, সেই রাজস্ব কিভাবে আদায় করা হবে। করের জাল বিস্তৃত করে সাধারণের জনজীবনকে আরো কঠিন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দুর্নীতি ও লুটপাট রোধে দিক নির্দেশনা নেই বলেও দাবি এই জামায়াত নেতার। এই বাজেট বাস্তবায়নে যে কি পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগবটা, লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরেক বিরোধী দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে অর্থনৈতিক সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল, বাজেটে তার প্রতিফলন নেই। অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, পাবেন না যে লুটেরা যারা গোষ্ঠী ছিল আওয়ামী আমলের, সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে, পাচারকৃত টাকা কিভাবে তারা আনবে। বিরোধী দলগুলোর দাবি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও অর্থনৈতিক সংকট মোকাবেলা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর পরিকল্পনা বাজেটে অনুপস্থিত। আমার টাকা নাই, কয়েকদিন পর বাজেট আপনি কি করবেন, কাটছাট করবেন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তে বিএসএফের গুলিতে একজন মারা গেছেন। 46 বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছিল উপজেলার দত্তগ্রামে। 7:30টার দিকে মুজিবুর রহমান সহ কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। প্রাণ ভয়ে বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও মুজিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। 2-3 রাউন্ড ফায়ার হয়েছে আজকে সন্ধ্যা 7টার দিকে। পরবর্তীতে আপনার আমরা খোঁজখবর নিতে শুরু করি এবং জানা যায় যে ফায়ার সত্য। বিএসএফ প্রথমে ফোন ধরতেছিল না, পরে ফোন ধরছে, কথা হয়েছে, বলছে যে একজন মারা গেছে। সীমান্ত দিয়ে কোনোভাবেই থামছে না বিএসএফের পুশিনের চেষ্টা। আজও কুষ্টিয়া সীমান্ত দিয়ে 12 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোর 5টায় কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নারী ও শিশুসহ 12 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা সফল হয়নি। দেশের অন্যান্য সীমান্তে অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে অতিরিক্ত টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোয় বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসীও। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। গেল কয়েকদিন ধরেই বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে অপচেষ্টা সফল হয়নি। আজকে কয়টা লোক পার হয়েছে, আমরা আমাদের দোকানের ওখানে ধরি বিডিআরকে সংবাদ দিই, বিডিআর এসে এদেরকে নিয়ে যাই। ইন্ডিয়ার থেকে 12-14 জন লোক এই পোষণ কেস দিয়েছে,
এবারে লোক আবার ফেরত দিয়েছে, দেওয়ার পরে মাঠের ভিতরে বসি। ভারত বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি এক হলে দুই দেশ বিশ্ব শক্তিতে পরিণত হবে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এই মন্তব্য করেন। জানান, সীমান্ত উত্তেজনা প্রশমন, ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে ঢাকা দিল্লির ভালোর জন্য কাজ করবেন তিনি। বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে আগেই দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করে নয়াদিল্লি। শুক্রবার সকালে তিনি পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত ভারতের উপ হাই কমিশনার ও এদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, বাংলাদেশ ভারত দুই গণতান্ত্রিক শক্তি এক হলে ভিন্ন কিছু হবে। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ভারত আগামী প্রজন্মের জন্য প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলা নিয়ে একসাথে কাজ করবে। এ সময় তিনি সাম্প্রতিক পুশিন ও ভিসা ইস্যুতেও তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। আমি যা এখানটা করতে চাই ওটা 140 নয়, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি। তাহলে যা হবে একসঙ্গে হবে, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। দুই দেশের 55 বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে 71 সালের পর দ্বিতীয়বারের মতো কোনো রাজনীতিবিদকে হাই কমিশনার হিসেবে পাঠালো ভারত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কোনো প্রকার যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হয়েছে বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 57তম সীমান্ত সম্মেলন। বৃহস্পতিবার দিল্লিতে বিএসএফ এর সদর দফতরে পর্দা নামে 4 দিন ব্যাপী আয়োজনের বৈঠক শেষে প্রচলিত রীতি অনুযায়ী যৌথ আলোচনার নথিতে স্বাক্ষর হলেও হয়নি কোনো সংবাদ সম্মেলন। পরে বৈঠকের বিস্তারিত নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে বলা হয় সীমান্ত হত্যা ও সহিংসতা নিয়ে উদ্বেগ জানান বিজিবি মহাপরিচালক। পাশাপাশি পুশিন ও অনুপ্রবেশ ইস্যুও ছিল বৈঠকের এজেন্ডায়। এছাড়াও মাদক, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান ও মানব পাচার বন্ধেও হয়েছে আলোচনা। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথ টহল ও তথ্য আদান প্রদান জোরদারেও সম্মত হয়েছে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। খুলনার লবণচড়ায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেছে এক বিএনপি কর্মীর। দুপুরে দক্ষিণ লবণচড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম গাজী বটিয়াঘাট উপজেলা বিএনপির সদস্য ছিলেন। পুলিশ জানায় রফিকুল পেশায় একজন ব্যবসায়ী। দুপুরে একটি দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে রফিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। রাজধানীর রামপুরা এলাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ দুপুরে বাসার পাশের মসজিদে নামাজ শেষে বাসায় ফেরার পথে তার মাথায় গুলি করে আততায়ী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কারা কেন গুলি করেছে সে বিষয়ে তেমন কিছু জানাতে পারেনি পুলিশ। তবে ঘটনার সাথে যারা জড়িত তাদের ধরতে তৎপরতা শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। পুলিশ বলছে শুক্রবার রামপুরা এলাকায় তাকে গুলি করে অস্ত্রধারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন পলাশ। খুব কাছ থেকে তাকে মাথায় গুলি করা হয়। স্থানীয়রা ধাওয়া করলে মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা। পোলাপানে বলতেছে পলাশ বাইরে গুলি করছে, গুলি করে তাড়াতাড়ি আরও খিচা দূর যা দেখি ওনে পরে রয়েছে। আপাতত দেখছিলাম দুইজনই, একজন মোটরসাইকেল আর গুলি করে দৌড়ে চলে গেল মোল্লা টাওয়ারের পিছন দিয়ে হাতিঝিলদা। পরে ওখান থেকে মোটরসাইকেল উঠলো, ওঠার পরে ফাঁকা গুলি করতে করতে চলে গেল। একজন আইসা কোলাগুলি করে তারপরেই গুলি করছে, মানে একেবারে কাছে থেকে। তারপর আমরা 2-3 জন লোক ছিল মনে হয়। গুরুতর আহত পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অপারেশন শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
বুলেটটা ঢুকেছে রাইট ফ্রন্টাল দিয়ে ঢুকে লেফট প্যারাইটাল বোন দিয়ে বের হয়ে গেছে। আসার ব্যাপার হচ্ছে কি আমরা অপারেশনের সময় ওনার ব্রেইনটাকে পালসেটিং পেয়েছি এবং যতটুকু ব্রেইন ছিল ওটা ভালো ছিল। এরকম গুলি খাওয়া রোগীদের ক্ষেত্রে 48 ঘন্টা না গেলে ফাইনাল কিছু বলা যায় না যে কি হবে না হবে। অস্ত্রধারীদের এখনো চিহ্নিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। পলাশ এর আগে অল্প কিছুদিন মাসখানেকের মতো হলো বের হয়েছে, তারপর থেকে সে এলাকায় থাকছে। ঘটনাটা কেন ঘটলো, কী জন্য ঘটছে, আমরা সেটা নিয়ে তদন্ত শুরু করেছি। যতগুলো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা যায় আমরা সবই সংগ্রহ করছি। আমাদের 2-3টা টিম এজন্য কাজ করছে। 2022 সালে যুবদল নেতা মিজান হত্যা মামলায় গ্রেপ্তার হয় পলাশ। সে মামলায় ফাঁসির দণ্ড হয় পলাশের। পরে ফাঁসির দণ্ড কমিয়ে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। প্রায় 23 বছর সাজা খেটে গত 7 মে মুক্তি পান পলাশ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বরগুনায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের পর অভিযুক্তকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিকেলে সদরের বদরখালীর পাতাকাটা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সন্ত্রাসী গ্রুপ কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু 2 থেকে 3 দিন আগে জামিনে জেল থেকে মুক্তি পেয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। এতে বাধা দেন স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা। এর জেরে দুপুরে মোস্তফাকে কুপিয়ে আহত করে কালু ও তার সহযোগীরা। এ সময় তাদের ধাওয়া করে গ্রামবাসী। কালুকে ধরে পিটুনি দেয় তারা। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। আহত হন তার সহযোগী তৌহিদ। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে হাসপাতালে নেওয়া হয়। আজ থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের কানাডা পর্ব। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিখ্যাত শিল্পীরা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ডিজে সঞ্জয়। ফিফা বিশ্বকাপ 2026-এর কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে তারকাখচিত এক আয়োজন। টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, অ্যালিসিয়া কারা, উইলিয়াম প্রিন্স এবং এলিয়ানা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন বলিউড তারকা নোরা ফাতেহি, ফরাসি গায়ক পেজি ড্রিম এবং বাংলাদেশের সঞ্জয়। তারা একসঙ্গে পরিবেশন করবেন ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল সং সিরসির সহ বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে রয়েছে আরও বিশেষ পরিবেশনা। কানাডার প্রথম ম্যাচ শুরুর প্রায় 90 মিনিট আগে শুরু হবে জমকালো এই উদ্বোধনী আয়োজন। বিশ্বকাপ 2026-এর গ্রুপ বিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে গড়াবে ম্যাচটি। বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে কানাডা। ফিফা র্যাঙ্কিংয়ে কাগজে কলমে বিশ্ব ফুটবলের শীর্ষ পড়ার শক্তি না হলেও প্রতিভার কমতি নেই দলে। ঘরের মাঠ আর দর্শকদের উন্মাদনাকে পুঁজি করে ফেভারিট হিসেবেই নামবে স্বাগতিক কানাডা, যেখানে দলটির মূল ভরসা তারকা উইঙ্গার আলফোনসো ডেভিস। তবে ছেড়ে কথা বলবে না বসনিয়াও। ইতালি আর ওয়েলসের মতো জায়ান্টদের টপকে বিশ্বমঞ্চে আসা দলটি চেনা ছন্দে রুখে দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে। আলফোনসো ডেভিসের গতি বনাম বসনিয়ান ফরওয়ার্ড এদিন জেকোর অভিজ্ঞতার এক দারুণ লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। 2026 বিশ্বকাপ মাতাতে এবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। দেশ ছাড়ার আগে CR7 জানালেন কাগজে কলমে সেরা নয়, বরং মাঠের লড়াইয়ে ধাপে ধাপে জিতেই চ্যাম্পিয়ন হতে চায় সেলেসাওরা। পর্তুগালের লিসবনের চেনা চত্বরে এটাই রোনালদোর শেষ মুহূর্তের ঘাম ঝরানোর লেটেস্ট ছবি। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শেষে সেলেকাওদের এবার যুক্তরাষ্ট্রের বিমান ধরার পালা। আজন্ম ট্রফি ক্ষুধা কাটাতে স্মরণকালের সেরা দল নিয়ে 2026 বিশ্বকাপ মাতানোর পথে রোনালদো অ্যান্ড কং। সিটি অফ ফুটবল থেকে রওনা হওয়ার আগে যেন পর্তুগিজদের পুরো চাপটাই নিজের কাঁধে তুলে নিলেন CR7। দেশ ছাড়ার আগে পর্তুগিজ সংবাদপত্র বলাতে রোনালদো বলেন, আমি ভালো আছি। আপনারা কি আমার খেলা দেখছেন না? আমরা অনেক আশা নিয়ে যাচ্ছি, তবে পরিস্থিতি যখন কঠিন হবে তখনই আসল চ্যাম্পিয়নদের দেখা মিলবে। ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, রাফায়েল লিও, নেভেস কিংবা ভিতিনহা, ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকাদের নিয়ে রোনালদোর রণপরিকল্পনা একেবারে স্পষ্ট। আপাতত লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, এরপর ধাপে ধাপে নকআউটের বৈতরণী পার হওয়া। যখন পরিস্থিতি কঠিন হতে শুরু করবে তখনই আমরা আসল চ্যাম্পিয়নদের দেখতে পাবো। এটা অনেক কিছুর উপর নির্ভর করবে, তবে আমি খুবই আশাবাদী যে সবকিছু ভালোভাবে এগোবে।
আগামী 17 জুন বুধবার টেক্সাসের হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রবার্তো মার্তিনেজ শিষ্যদের বিশ্বকাপ জয়ের আসল মিশন। গ্রুপ কেতে তাদের বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া এবং নবাগত উজবেকিস্তান। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। চলছে বিশ্বকাপ উন্মাদনা। সারা দেশের মতো রাজধানীতেও শোডাউন আর আনন্দ র্যালি করেছে বিভিন্ন দেশের ফুটবল দলের সমর্থকেরা। পূর্বাঞ্চলে হাজারো আর্জেন্টাইন ভক্তের শোডাউন, বাসাবোতে ব্রাজিল সমর্থকদের র্যালি আর রমনায় উদযাপনে মাতেন জার্মান সমর্থকরা। বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজেদের প্রত্যাশা পূরণের কথাও জানান ফুটবল প্রেমীরা। ফিফা বিশ্বকাপের মৌসুম চলছে, সেই উত্তাপ বেশ টের পাওয়া যাচ্ছে রাজধানী থেকে গ্রাম পর্যন্ত। প্রিয় দলের পতাকা আর স্লোগানে ছুটির দিনটা মাতিয়ে রাখলেন বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানরা। স্বপ্নটা এবারও ভিন্ন, সোনালী ট্রফি উঠবে আলফিসেলেস্তাদের ঘরে। আমরা এবারও ফ্যানদেরকে কাঁদিয়ে বিশ্বকাপ নিয়ে যাব। আর্জেন্টিনা volverá a ser campeones, আর্জেন্টিনা আবারও হলো বিশ্ব চ্যাম্পিয়ন। আমি বলতেছি 100% জিতবে। এই যে রেপ্লিকা নিয়ে নিছি, অরিজিনালটা আসা বাকি। ইনশাআল্লাহ আমরা আবারও জিততে যাচ্ছি। আমাদের এখানে 4টা স্টার হবে। পূর্বাঞ্চলে এ শোডাউনে অংশ নেয় কয়েক হাজার সমর্থক। নেচে গেয়ে দল আর খেলোয়াড়দের প্রতি সমর্থন জানান আর্জেন্টাইন ফ্যানরা। আমরা মেসিকে ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি, দ্যাটস ওয়াই আমরা এখানে এনজয় করতেছি। বিশ্বকাপ শুরুর আগে আমাদের সব আর্জেন্টাইন ফ্যানদের এটা একটা মিলন মেলা, তো এখানে খুব মজা হচ্ছে সবাই একসাথে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই না আসলে এটা হইতো না। এটা মূলত আমি চাই যেটা মেসি পর্যন্ত যাক। পরে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে 36 জুলাই এক্সপ্রেসওয়ে ঘুরে হেলিপ্যাড গ্রাউন্ডে এসে শেষ হয় শোডাউনটি। বসে নেই ব্রাজিল ভক্তরাও। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে রাজধানীর বাসাবোতে তারাও আনন্দ র্যালির আয়োজন করে। আমি দেখি নাই আজ পর্যন্ত যে কোনো ব্রাজিল সাপোর্টার এই পর্যন্ত আর্জেন্টিনারে গিয়েছে, বাট অনেক আর্জেন্টিনা সাপোর্টার কিন্তু ব্রাজিলে এসেছে। ব্রাজিলের এত ফ্যান পেজ বাংলাদেশে, যা ব্রাজিল পর্যন্ত পৌঁছে গিয়েছে। রমনা পার্কের গেট থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জার্মান ফুটবল দলের সমর্থকরা। আমার ধারণা যে এইবার অবশ্যই বিশ্বকাপ নেবে কে? জার্মানি। 4 বার জিতেছে জার্মানি, এবারও যাবে জার্মানি। বিশ্বকাপে সেরা পারফরমেন্স দেখিয়ে নিজ দলের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী দেশগুলোর সমর্থকরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে চলছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। পছন্দের দলের জার্সি পরে বিভিন্ন জায়গায় শোভাযাত্রা করছেন ভক্তরা। বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা পৃথকভাবে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। শিশু, যুবক থেকে শুরু করে সব বয়সের মানুষ যোগ দেন এসব শোভাযাত্রায়। বিকেলে নগরীর বেলস পার্ক মাঠ থেকে শোভাযাত্রা বের করেন আর্জেন্টিনার সমর্থকরা। দলটির থিম সং বাজিয়ে বর্ণিল সাজে শোভাযাত্রায় অংশ নেন সমর্থকরা। এবারও পছন্দের দল আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে ঘরে ফিরবে এমন প্রত্যাশা সমর্থকদের। এদিকে একই স্থান থেকে শোভাযাত্রা বের করে ব্রাজিল সমর্থকরাও। হলুদ জার্সিতে শোভাযাত্রায় অংশ নেন নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষ। তাদের আশা অন্য কোনো দল নয়, বরং আর্জেন্টিনাকেই ফাইনালে যেন হারাতে পারে ব্রাজিল। এছাড়া রংপুর, পটুয়াখালী, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বড় দুই দলের সমর্থকরা। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার সফর আসছেন তারেক রহমান। তার এই সফরকে ঘিরে জেলায় সাধারণ মানুষদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। প্রত্যাশার কথাও জানাচ্ছেন তারা। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত কক্সবাজার। শহর জুড়ে ব্যানার ফেস্টুন, স্বাগত মিছিল সহ চলছে নানা আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী আসাতে সবাই খুশি, দলমত নির্বিশেষে সবাই আনন্দিত। কক্সবাজার মহেশখালী সংযোগ সেতু আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেবে, উপহার দেবে। আমরা চাই ওনাকে কক্সবাজারের স্মরণকালের সবচেয়ে স্মরণীয়ভাবে ওনাকে বরণ করে নিবে কক্সবাজারবাসী। সফরকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশ স্থল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও স্থানীয় নেতাকর্মীরা। আমাদের সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস বইছে। আমাদের এই এলাকার জনগণ মাননীয় প্রধানমন্ত্রীকে দেখবেন, তার কথা শুনবেন। আমাদের কোনো দাবি নাই, তিনি আমাদের সমস্ত দাবি পূরণ করেছেন। আর দুই একটি গুরুত্বপূর্ণ দাবি আছে যেগুলো জাতীয় দাবির মতোই।
কক্সবাজারবাসীর প্রত্যাশা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ। কক্সবাজারের মানুষ চাই 6 লেনের রাস্তা, আমাদের কক্সবাজারের মানুষ চাই আমাদের স্বাস্থ্য সেবার জন্য কক্সবাজার হসপিটাল। লবণের ন্যায্য মূল্য যেন আমাদের এলাকাবাসী পায়, গরিব মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনটি করতে পারে। যদি কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হয় তাহলে তাদের আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ ব্যবহার এবং শুটকি শিল্প রক্ষায়ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান স্থানীয়রা। যতদিন না কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী করতে পারবো না, ততদিন এই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো কাজে আসবে বলে আমি মনে করি। যারা পর্যটন নিয়ে কাজ করে তাদের সাথে বসে মূলত এই মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শুটকি মহলটিকে বাংলাদেশের জন্য একটি রাজস্বিক খাত হিসাবে, একটি শিল্প হিসাবে গড়ে তোলার সুযোগ করে দেয়। এছাড়া কুতুবদিয়া রক্ষায় টেকসই বেড়িবাঁধ, মহেশখালী কক্সবাজার চ্যানেলের সেতু, মাদক চোরাচালান বন্ধ ও সীমান্তে কাঁটাতারের বেড়ার দাবিও রয়েছে। এখন কক্সবাজারবাসীর এসব প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রীর বার্তার অপেক্ষায় সবাই। জুবাইর রিফাত, যমুনা নিউজ। আদ্দিন হাসপাতাল ছাড়ছেন রোগীরা। দুপুর পর্যন্ত ছাড়পত্র নিয়ে চলে গেছেন প্রায় 200 রোগী। তবে বিড়ম্বনায় পড়েছেন এনআইসিইউতে থাকা শিশুদের অভিভাবক ও গুরুতর রোগীর স্বজনেরা। এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এনআইসিইউ এর সামনে উদ্বিগ্ন মা বাবা। সন্তানকে সরিয়ে নিতে নোটিশ দিয়েছে সরকার, কিন্তু কোথায় নিয়ে যাবেন সন্তানকে? অনেকে বাইরে, এনআইসিইউ খুঁজে পাননি। অনেকের শিশুর অবস্থা গুরুতর। বাচ্চাটার লগে যেই সব যন্ত্রপাতি লাগাই না, এই বাচ্চাটা আমার নেওয়ার কোনো জায়গায় যে নিমো আমরা সেই সম্ভাবনা নাই। আমার বাচ্চা প্রতিদিন লাইফ সাপোর্ট হচ্ছে। আজকে এনআইসিইউ তো আছে, সরকার বললে কি আমি বলে যেতে পারি। সরকার যদি আমাদের বাচ্চা দায়িত্ব করে যদি নিয়ে যে হ্যাঁ বাঁচাইতে পারুম, তো যেন সরকার আমাকে দায়িত্ব করে আমাদের বাচ্চা নেয়। এখন আমরা তো ক্রিটিক্যাল বাচ্চা নিয়ে সরে যাওয়ার মতন কোনো নেই, ওয়ে নেই। এখন রিস্ক নিবে কে? ধরেন একটা ঘটনা হয়ে গেল, দুর্ঘটনা, এখন এটা রিস্ক নিবে কে? আইসিইউ ও এইচডিইউতে রোগী ভর্তি আছে 16 জন, সিসিইউতে 6 জন। এসব রোগীদের সরানো নিয়ে জটিলতায় পড়েছেন রোগীর স্বজনেরা। হাসপাতালে এখনও 200 জনের মতো রোগী ভর্তি আছে, নেওয়া হচ্ছে না নতুন রোগী ভর্তি। সরকারের কাছে আবেদন হয়ে বলতেছি যেন এই সময়টা যতদিন অসুস্থ থাকবে, এই সময়টা যেন আদ্দিন হাসপাতালে দেয়। পপুলার গেছে অনেক টাকা চাইছে, স্কোয়ারে গেছে তাও বলতেছে, তাও 70-75 টাকা চাইছে। যে আমরা যে ফ্যামিলির মানুষ, এত টাকা দিয়ে আমরা কিছু করা সম্ভব না। তো এখানে আসছি মাত্র 17,000 টাকা দিয়ে আমাদের অপারেশন হয়ে গেছে। যেসব রোগীর অবস্থা কম গুরুতর তারা সকাল থেকে হাসপাতাল ছাড়ছেন। কর্তৃপক্ষ বলছে গুরুতর অনেক রোগী থাকায় 72 ঘন্টার মধ্যে সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব। আমরা আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবেন, আমাদের সে অনুমতি দেবেন। গেল 27 মে আদ্দিন হাসপাতালে সুস্থ 6 নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনায় বৃহস্পতিবার বাতিল হয় প্রতিষ্ঠানের লাইসেন্স। নির্দেশ দেয়া হয় হাসপাতাল খালি করার। তবে হাসপাতাল বন্ধ হওয়ায় আদ্দিন মেডিকেল কলেজের কার্যক্রম কিভাবে চলবে তা এখনও স্পষ্ট নয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে রোগীদের সেবা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। শুধু ব্যবসার মনোভাব নিয়ে কার্যক্রম চালালে হবে না, এমনটা বলেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। খুলনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিটি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি, কথা বলেন কর্তৃপক্ষের সাথে। এ সময় রকিবুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের পর যেসব রোগীদের অন্যত্র সেবা দেওয়া হচ্ছে, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় তাদের তালিকা তৈরি করে সরকারিভাবে সহযোগিতা করা হবে। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মহানগর বিএনপি সভাপতি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সীমান্ত হত্যা ও পুশিনের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য ও হেফাজতে ইসলাম। বিকেলে সাতক্ষীরার ভোমরায় মিছিল সমাবেশ করে 11 দলীয় ঐক্য। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনো আঘাত সহ্য করা হবে না। সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশের চেষ্টা নিন্দা জানান তারা। এক্ষেত্রে বিজিবির কঠোর অবস্থানের প্রশংসা করেন বক্তারা। বিক্ষোভ সমাবেশে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া লালমনিরহাট, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গাতেও বিক্ষোভ সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য।
এদিকে দুপুরে জুমার নামাজের পর রাজশাহীর সাহেববাজার এলাকায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার 0 পয়েন্টে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একের পর এক পুশিনের যে অপচেষ্টা চালাচ্ছে বিএসএফ তা অত্যন্ত নিন্দনীয়। সেই সাথে দ্রুত ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিও জানান তারা। চট্টগ্রামে আবারও সামান্য বৃষ্টিতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। যদিও সংশ্লিষ্টরা বলছেন, আগের তুলনায় পানি দ্রুত নামছে এবং চলমান প্রকল্পগুলোর সুফল মিলতে শুরু করেছে। তবে নগরবাসীর প্রশ্ন, হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরও কেন বারবার একই চিত্র? দুপুর থেকে ঘণ্টা দুয়েকের আকস্মিক বৃষ্টি আর এতেই হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় মুরাদপুর, কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ নিচু এলাকা। কয়েকটি এলাকার মূল সড়কে পানি জমে যায়। উঁচু স্থান থেকে পানি দ্রুত নেমে গেলেও নিচু এলাকাগুলোতে দীর্ঘস্থায়ী হয় জলাবদ্ধতা। পানি মারিয়েই গন্তব্যে যেতে হয় অনেককে। কর্মজীবীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষেরা। বর্ষাকাল আসলে এরকম প্যান্ট তুলে অত মারা বোনরা শাড়ি ধরে কাপড় ধরে চলে যেতে হচ্ছে। ভোগান্তিটা আছে, আগে যেরকম ছিল এখনো আছে, ওইটা তো আছে। দেখেন না এখন আমার অবস্থা, দেখেন না, এক কোমর পানি। অল্প বৃষ্টিতে পানি কষ্টতে মানে যাওয়া আসা একটু ডিস্টার্ব এরকম। সকালে থেকে 12 বসে থাকতে এখানে ফ্লাইওভারের নিচে দুর্ভোগ হয়, কষ্ট হয়, চলাফেরা, রাস্তার পানি আড়ে, পানি উঠে রাস্তা। সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে নগরবাসীর। জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্প চললেও এর সুফল না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। ভোগান্তির শেষ কোথায় প্রশ্ন ভুক্তভোগীদের। এই কাজটা সুফল পাওয়ার মতো এক্সপার্ট দিয়ে এগুলো অ্যাসেসমেন্ট করা লাগে। তো আমাদের তো দেশে কিন্তু ওই জিনিসগুলোর ঘাটতি আছে। এটা আপনি ওভারঅল পলিসি রিলেটেড বলতে হবে। যে সমস্ত এলাকার নিচে ওই পানি ওঠার সাথে সাথে ওই সমস্ত এলাকা আপনার মার্ক করে দিতে হবে। আমরা সুফল পাচ্ছি না। এটা কে করতেছে, কি হচ্ছে, এরকম পানি একটু বৃষ্টি হলে, আধা ঘন্টা বৃষ্টি হলে পানি উঠে যাচ্ছে এখানে, এবং এই পানিটা যাচ্ছে না। ড্রেনগুলো যদি ক্লিয়ার করতে তাহলে এখানে পানি থাকতো না। শুধু এখানে না গোটা সিটির ভিতরে পানি আছে। তবে জলাবদ্ধতা হলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না দাবি সংশ্লিষ্টদের। বলছেন, প্রকল্পের কাজের অগ্রগতি, নালা নর্দমা পরিষ্কারে ক্রাশ কর্মসূচি ও খাল খননের সুফল মিলছে। 50টার মতো খাল আমরা এই ডিপিপিতে আনতে পারি, যে খালগুলো আলটিমেটলি আমরা যদি একটা সংস্কার করি তাহলে হয়তো বা চট্টগ্রামের জলাবদ্ধতাকে আমরা ইনশাল্লাহ একদম শূন্যতে নিয়ে আসতে পারবো। আজ চট্টগ্রামে বৃষ্টি হয়েছে 30 মিলিমিটার। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রোমান বিনিময় প্রথা কিংবা স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রা। রাজধানীতে এক মেলায় দেখা গেল দুষ্প্রাপ্য সব সংগ্রহ। একই সাথে ছিল কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন। পল্টনের ছবি কার্নিভাল অনেকেই হারিয়ে গিয়েছিলেন ইতিহাসের পাতায় কিংবা নিদেন পক্ষে শৈশবে। এই যে বাংলাদেশের পুরাতন ম্যাচ বক্স, এটা 70-এর দশকের। এক সময়ে বাংলাদেশের মাটিতে ম্যাচ বক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল 150-রও বেশি। কালের বিবর্তনে সেই সংখ্যা এখন মাত্র 2টি। বিলুপ্ত হয়ে যাওয়া সেসব পুরনো দিনের ম্যাচ বক্সগুলোর এক ঝলক মিলল পুরানা পল্টনের সংগ্রাহকদের মেলা হবি কার্নিভালে। ল্যান্সার, এই যে মিৎসুবিশি যে ল্যান্সার গাড়ি, এই পোস্টার আগে বের হইতো এরকম ম্যাচ বক্সে। শুধু ম্যাচ বক্সই নয়, এই ভেন্যুতে 25 জন সংগ্রাহক হাজির হয়েছেন দেশ বিদেশের প্রাচীন নানান মুদ্রা, কয়েন, স্ট্যাম্প সহ ঐতিহাসিক নানান নিদর্শন নিয়ে। কোথাও দেখা মিলবে বিলুপ্ত হয়ে যাওয়া মুদ্রা, আবার কোথাও দেখা মিলবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সংবাদপত্র। আছে স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রাও। এই আয়োজনে প্রবেশের পরই হারিয়ে যেতে হয় কালের অনন্ত গহ্বরে। এই যুদ্ধের পরে যে প্রথম ফার্স্ট নোট বের হয়েছে বাংলাদেশে 1972 সালে নোট থেকে শুরু করে বর্তমানে যেগুলো আছে নতুন নোট, যেমনি এই যে 26 সালে বের হয়েছে 5 টাকা, এটাও আছে। বিভিন্ন দেশের রিসেন্ট ইস্যু, ডেড কান্ট্রি, যে কান্ট্রিগুলো এখন আর বিলুপ্ত হয়ে গেছে আর নাই, সেগুলো, আর বিভিন্ন হোল কয়েন প্লাস এন্টিক্স। ম্যাচ বক্সের এইবার 200 বছর পূর্তি হলো, তো 150 বছর আগের ম্যাচ বক্স আমার কাছে আসলে আছে। আজকে থেকে প্রায় আপনার 110 থেকে 112, মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে মডার্ন যুগ পর্যন্ত সবগুলোই মোটামুটি আছে। শৌখিন মানুষেরা মেলায় কিনছেন এসব পণ্য। সবাই সংগ্রাহক, কেউ আবার এসেছেন ছোট শিশুদেরকে নিয়ে।
আয়োজকরা বলছেন, তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তির আসক্তি কাটিয়ে ইতিহাস নিয়ে আগ্রহ জাগানোই এই আয়োজনের লক্ষ্য। শখের বসে স্ট্যাম্প কালেক্ট করি, মেলায় আসছি কালেক্ট করার জন্যই। লটের ভিতর থেকে বেছে বেছে নেওয়ার একটা মজা আলাদা। এবারে ওয়ার্ল্ড কাপের জন্য মেসির একটা কিনছি, স্মারক নোট কিনছি মেসির, তারপর একটা সুপার একটা রাডার নাম্বারের একটা প্রাইজ বন্ড কিনছি। এবং আমার কাছে আরও কিছু কালেকশন আছে আমার ছেলে মেয়েদের দেখেই, এবং ওরা এতে খুবই উৎসাহী এবং খুবই ফিল করে। বাংলাদেশের যে নতুন যে প্রজন্মটা, ওরা এখন শুধু মোবাইল বা গেমসে আসক্ত। ওরা সারাদিন অন্য কিছুই বোঝে না, সারাক্ষণ গেমস আর মোবাইল। ওইটা থেকে ব্যাক করে স্ট্যাম্প জগতে আনার জন্য, যে ওরা স্ট্যাম্প কালেক্টর হোক। যারা কিনতে চায় ইন্ডিভিজুয়ালি এক একজনের সাথে যোগাযোগ করবে, কিন্তু এখানে এক ছাদের নিচে সবাইকে পাচ্ছে। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে সংগ্রাহকদের এই মেলা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।